Hello everyone, once again I welcome all over to my YouTube channel. Sir Abhishek Burman. Today is one of the most important topics in English, whether it is academic classes or in any type of competitive exams. দেখো প্রতিটি কম্পিটিটিভ এক্সাম সে ক্লার্কশিপ হোক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, মিসলিনিয়াস ডাব্লিউবিসিএস, প্রতিটি প্রায় কম্পিটিটিভ পরীক্ষাতে একটা টপিক কমন, সেটা হচ্ছে ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ। শুধু কম্পিটিটিভ এক্সামই নয়, প্রায় প্রতিটি একাডেমিক ক্লাসে আমাদের কি করতে হয়? আমাদের প্যারাগ্রাফ লিখতে হয়, লেটার, যে কোনো রাইটিং লিখবার আগে আমাদের কি করতে হয়? বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, বাংলায় আগে সেন্টেন্সটা ভাবছি, তারপরে সেটাকে আমরা কিন্তু ট্রান্সলেট করছি। শুধু তাই না, স্পোকেন ইংলিশও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হয়েছে ট্রান্সলেশন ও বঙ্গানুবাদ। তো এবারে আমরা একসঙ্গে কম্পিটিটিভ পরীক্ষা থেকে শুরু করে স্পোকেন ইংলিশ একাডেমিক ক্লাসে রাইটিং স্কিলকে ডেভেলপ করবার জন্যই আমরা ট্রান্সলেশন করছি আজ পার্ট টু, বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি। দেখো, একই রকম আসে, বেঙ্গলি থেকে ইংলিশ করতে হয়, আবার ইংলিশ থেকে বেঙ্গলি করতে হয়। ইম্পর্টেন্ট ফর অল টাইপ অফ কম্পিটিটিভ এক্সামস। তো আমরা প্রত্যেকে কি করতে চাই? আমরা প্রত্যেকে কি করছি? ট্রান্সলেশন আমরা শিখে নিয়ে আমরা রাইটিং স্কিল, স্পোকেন ইংলিশ কম্পিটিটিভ পরীক্ষা পাস করতে চাই। কিন্তু আমাদের কি করতে হবে? এগুলো ট্রিক্স বা কৌশল ফলো করতে হবে। এলোপাথারি, মানে খুব র্যান্ডমাইজ করে কখনো কিন্তু এই ট্রান্সলেশনে ভালো মার্কস পাওয়া যায় না। এই কারণে আমরা কি করেছি, আগের দিন পার্ট ওয়ান, আজ পার্ট টু, আমি বিশেষ বিশেষ কতগুলো ট্রিক্স বা কৌশল তোমাদের দেখাবো। এই কৌশল বা পদ্ধতি অবলম্বন করলে পরে আমরা প্রতিটা ক্ষেত্রে কিন্তু ট্রান্সলেশনে বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ইউজ করে রাইটিং, স্পোকেন আমরা ডেভেলপ করব। সো লেটস গো। প্রথমে আসি ইডিওমেটিক ইউজেস অফ সাম বেঙ্গলি ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনস। দেখো, আমরা যে এই যে কথাগুলো বলি বেঙ্গলি থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বেঙ্গলি, প্রথম বেঙ্গলি থেকে ইংলিশ বলছি আমি, কতগুলো ইডিওমেটিক ইউজ আছে অফ বেঙ্গলি ওয়ার্ড, কতগুলো ওয়ার্ড বা শব্দ আছে বা এক্সপ্রেশনস আছে, সেগুলোর নির্দিষ্ট কতগুলো টার্ম বা বিশেষ বিশেষ কতগুলো ওয়ার্ড যেগুলো ইউজ করে কিন্তু আমরা করে থাকি, সেগুলোই আজকে আমি তোমাদের দেখাবো। প্রথম আমি তোমাদের দেখাবো ট্রিক্স টু, যেহেতু আগের দিন হয়ে গেছে ট্রিক্স ওয়ান, আজ ট্রিক্স টু। কথা। দেখো, এই যে কথা এমন একটা ওয়ার্ড, যেটা আমরা এই যে যখন আমরা ট্রান্সলেশন করতে যাচ্ছি, কথা একটা এমন একটা ওয়ার্ড যার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু চলেই আসে। শুধু কথা নয়, এরকম আরো প্রচুর আজকে আজকে আমি কথা এবং পাকা, এই দুটো ওয়ার্ড দিয়ে কিভাবে সেন্টেন্সকে আমরা লিখবো বা আমরা ট্রান্সলেট করব, সেটা আজকে তোমাদের আমি দেখাবো। কেন দরকার হয়? কেন যখন ট্রান্সলেশন করি, অনেকগুলো টার্মিনোলজি আছে, শুধু আজকে আমি দুটো দিচ্ছি। এরপরে এরকম আরো কতগুলো টপিক বা ওয়ার্ডস আছে বা শব্দ বা এক্সপ্রেশন আছে, যেগুলো আমি প্রত্যেকটাই ধরে ধরে তোমাদের আলোচনা করব, যাতে করে দেখা যাবে যখন ট্রান্সলেশন করতে সবগুলো আয়ত্ত হবার পর, তখন দেখো ট্রান্সলেশনটা কত ইজি, কত মানে ইজিলি কিন্তু তুমি করতে পারবে। চলো শুরু করছি। কথা। এই যে কথা ওয়ার্ডটা দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স বানাবো, বা যদি বাংলায় যদি থাকে কথা ওয়ার্ডটা, তাহলে সেটাকে আমরা কিভাবে ব্যবহার করে সেন্টেন্স লিখবো বা ট্রান্সলেট করবো। চলো শুরু করছি। নাম্বার ওয়ান, দেখো, এই যে একটা কথা বলি, কথায় বলে চকচক করলেই শোনা হয় না। তো আমরা এই কথাটা শুনেই থাকি। তো এবার কেমন করে লিখবো? টেন্স ভাবো, সেন্টেন্স ভাববো, লিখবো। দেখো, ভালো লিখতে হবে। ভালো লিখতে গেলে কি করতে হবে? দেখো, আমি দেখাচ্ছি তোমাদের। এই যে কথাটা কিভাবে বলে, কথায় বলে পিপুল সেজ, এরকম আমরা বলতে পারি, বা হি সেজ বা দে সে, এরকম বলতেই পারি। কিন্তু কতগুলো টার্মিনোলজি বা এক্সপ্রেশন আছে, যেমন দেখো, কথায় বলে এটা কি বলবো? দ্য প্রোভার্ব গোজ, দ্য প্রোভার্ব গোজ, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। কথায় বলে, কথায় বলে সকালবেলায় জানান দেয় দিনটি কেমন যাবে। যেমন ভাবে একটা শিশু বলে দেয় সে ভবিষ্যতে কেমন পিতা হবে। এই যে কথাটা ইংলিশ লিখবো বা ট্রান্সলেট করবো, কি বলবো? দ্য প্রোভার্ব গোজ, মর্নিং শোজ দ্য ডে, অ্যাজ চাইল্ড শোজ দ্য ম্যান। কথায় বলে একটি গাছ, একটি প্রাণ। দ্য প্রোভার্ব গোজ, ওয়ান ট্রি, ওয়ান লাইফ। তাহলে দেখো, এই যে কথা ওয়ার্ডটাকে ইউজ করে কিভাবে আমরা কত ইজিলি কিন্তু সেন্টেন্স লিখবো, যে সেন্টেন্স গুলো বা যে বাক্যগুলো আমাদের অন্য অন্য বাক্যের থেকে, অন্য অন্য সেন্টেন্সে বা অন্যের স্পোকেন ইংলিশের থেকে আমার ইংলিশটা বা রাইটিংটা অনেক অনেক ইমপ্রেসিভ এবং অনেক অ্যাট্রাকটিভ হবে। তাহলে আরেকটা দেখে নিই। এখন এসব কথা ছেড়ে দাও। দেখো, কথা ওটা ইউজ হয়েছে।
এখন এসব কথা ছেড়ে দাও। তো কি বলবো এখন? লেট দ্য ম্যাটার ড্রপ নাও। দেখো, ছেড়ে দাও, ড্রপ নাও। লেট দ্য ম্যাটার ড্রপ নাও। আরো দেখবো, সে আমার সাথে কথা বলে না। দেখো, এই যে কথা বলে না, আমরা বলতে পারি হি ডাজ নট টক টু মি বা টক উইথ মি, লিখতেই পারি। সেটা একদম কিন্তু অর্ডিনারি হয়ে যাবে। তাহলে কি বলবো দেখো? হি ইজ নট অন স্পিকিং টার্মস উইথ মি। কি বলবো? হি ইজ নট অন স্পিকিং টার্মস উইথ মি। নেক্সট, এটা কি কথা? দেখো, কথা ওয়ার্ডটা হচ্ছে, এটা কি কথার কথা? তাহলে দেখে নিই, ইজ ইট আ ম্যাটার অফ। এই যে কথাটা যদি এইভাবে না লিখতে পারতাম, তাহলে কিন্তু আমার সেন্টেন্স পরে হতো এবং সেটা কিন্তু শ্রুতিমধুর হতো না। কি লিখবো? ইজ ইট আ ম্যাটার অফ জোক। চলো দেখে নিই, মেয়েটির সাথে তার মায়ের মেলায় যাওয়ার ব্যাপারে কোনো কথা হয়নি। মেলায় যাওয়া হোক বা বিয়ে বাড়ি হোক বা যে কোনো জায়গায় হোক, কলকাতা যাওয়া হোক, তো এটা কিভাবে লিখবো দেখো, দ্য মাদার হ্যাভ হ্যাড no talk with her daughter about going to share. দেখ কত ইজি। The mother have had no talk with her daughter about going to share. নেক্সট দেখে নিচ্ছি, দুষ্টু ছেলেটি শিক্ষকের কথা শুনে না। দুষ্টু ছেলে শিক্ষকের কথা শোনে না। তো কত সুন্দর টার্মস আছে আমাদের। A naughty boy does not pay heed, কথা শুনে না। Not, it does not pay heed to his teachers advice বা to his teachers words বা সাজেশন। নেক্সট দেখে নিব, শোনা কথায় আমার দাদা বিশ্বাস করে না। শোনা কথায়, প্রত্যেকটার কথাটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। মাই এল্ডার ব্রাদার ডাজ নট বিলিভ ইন হিয়ারসে। শোনা কথা, এটার টার্ম হিয়ারসে। নেক্সট যাচ্ছি, এ তো অনেক কথা। কি বলবে কথাটা দেখো, ইজ আ লং স্টোরি। কি বলবো? ইট ইজ আ লং স্টোরি। নেক্সট যাচ্ছি, সে অসৎ লোকটির কথা শুনতে চায় না। চলো দেখে নিই, ইট ডাজ নট লাইক টু হিয়ার। দেখো কি বলবো? ডাজ নট লাইক টু হিয়ার অফ দ্য ডিসঅনেস্ট ম্যান। নেক্সট যাব, আমি মা বাবার সব কথা ছোটবেলায় মন দিয়ে শুনতে চাই, কথা শুনতে চাইতাম। চলো দেখে নিই, আই লাইক টু হিয়ার, কিন্তু ছোটবেলা পাস্ট টেন্স, লাইক টু হিয়ার অ্যাটেন্টিভলি, মন দিয়ে অ্যাটেন্টিভলি মাই পেরেন্টস অ্যাডভাইস চাইল্ডহুড। নেক্সট যাচ্ছি, এ তো বেশ ভালো। তাহলে দেখে নেব, দ্যাটস আ গুড আইডিয়া। দেখো, কথা টক বললাম না, ওয়ার্ড বললাম না, কি বলবা? দ্যাটস আ গুড আইডিয়া। নেক্সট যাচ্ছি, আজ আমার বন্ধুর এখানে আসবার কথা। দেখো, এই কথাটা কি বলতাম? যদি টার্মসটা জানা থাকে কত ইজি হয়। দেখো, মাই ফ্রেন্ড এক্সপেক্টেড হিয়ার টুডে। মাই ফ্রেন্ড এক্সপেক্টেড হিয়ার টুডে। কত ইজিলি কিন্তু আমরা ইউজ করতে পারছি। এবার দেখো, এইরকম আর একটা ওয়ার্ড আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, পাকা। পাকা এমন একটা ওয়ার্ড, বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়, স্কিলড হতে হিসেবে ইউজ হয়, আবার কি একটা খারাপ আর নেগেটিভ অর্থে ব্যবহার হয়, আবার কি হয়, ম্যাচুরিটি হিসেবে ইউজ হয়, আবার রাইট হিসেবে ইউজ হয়। এই পাকা ওয়ার্ডটা দিয়ে দাও, কত ইজিলি আমরা কত সেন্টেন্স লিখতে পারি বা ট্রান্সলেট করতে পারি। অনেক ক্ষেত্রে পাকা ওয়ার্ডটা কিন্তু কিভাবে কোনো না কোনো ভাবে বাক্যের মধ্যে ঢোকা থাকে। তাহলে এই পাকা কথাটা তখন কিন্তু, যদি এক্স্যাক্টলি আমাদের টার্ম এই ট্রিক্স গুলো জানা না থাকে, তাহলে কিন্তু কঠিন হবে। চলো দেখে নিই, ইসরে পাকা ছেলেটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। ইসরে পাকা, এই কথাটা আমরা বলি ইসরে পাকা। তাহলে কি বলবো এটাকে? দা প্রিকোসিয়াস বয় মেট অ্যাক্সিডেন্ট। তাহলে ইসরে পাকা এই কথাটা কি বলবো? মানে ওয়ার্ডটা কি? প্রিকোসিয়াস বয় মেট অ্যাক্সিডেন্ট। নেক্সট, রোহন বাবু বেশ পাকা লোক, তার মানে এক্সপেরিয়েন্সড লোক। দেখো, রোহন বাবু ইজ আ স্টিউট পারসন। কি বলবো? রোহন বাবু ইজ আ স্টিউট পারসন। দেখো, পাকা ওয়ার্ডটা দেখো স্টিউট হিসেবে ইউজ করলাম আমরা। নেক্সট যাচ্ছি, অনেক টিভি চ্যানেল পাকা খবর দেয় না। পাকা খবর মানে খাঁটি। তাহলে এই যে পাকা হচ্ছে খাঁটি অর্থ। চলো দেখে নিই, মেনি টিভি চ্যানেলস, এস হবে এটা, ডু নট ব্রডকাস্ট অথেন্টিক নিউজ, জেনুইন খবর, অথেন্টিক নিউজ। তাহলে তো পাকা এখানে কি হলো? অথেন্টিক হয়ে গেল। নেক্সট দেখবো, গুকেশ দোমারাজু দাবা খেলায় পাকা। আমরা এই মুহূর্তে এই গুকেশ, কি গুকেশ বলে, আহ ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে একটা বিখ্যাত নাম দাবা খেলায়, পৃথিবীর সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে
তিনি হচ্ছেন দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। এর প্রতিপক্ষ চীনের দাবাড়ুর সঙ্গে। তো এই যে কথার কি বলবো? গুকেশ গুকেশ তুমারাজু দাবা খেলায় পাকা। এই কথাটা কিভাবে বলবো? গুকেশ তুমারাজু ইজ কম্পিটেন্ট ইন চেস। ইজ কম্পিটেন্ট ইন চেস। দেখো দক্ষ, পাকা। পাকা মানে দক্ষ, কম্পিটেন্ট। তাহলে দেখো কত ইজি হয়েছে। আবারও দেখবো পাকা। ফলে প্রচুর ভিটামিন থাকে। এটা আবার পাকা কি হয়ে গেল? রাইপ। দেখে ripe fruits are enriched in vitamins. Ripe fruits are enriched in vitamins. নেক্সট দেখব রাজনৈতিক নেতারা অনেক সময় পাকা কথাই পাকা কথাই রাখে না। চলো দেখে নিই the political leaders often do not keep their final words. এখানে পাকা ওয়ার্ড কি? ফাইনাল ওয়ার্ড। political leaders often do not keep their final words. নেক্সট দেখব গ্রামে পাকা রাস্তার বড় অভাব। দেখো এখানে কি there is a scarcity of there is a great scarcity of metalled road. metalled road এখানে পাকা অর্থ কি? metalled। নেক্সট যাব আজও অনেক মানুষের পাকা বাড়ি নেই। চলো দেখে নেব lots of people have no brick built house today or lots of people have no house today. তো পাকা ওয়ার্ডটাতে দেখো ইজিলি সেন্টেন্স তৈরি করলাম আমরা এরকম ভাবে। এরপরে আমি তোমাদের আরো অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড কিন্তু আছে, যেগুলো অনেক বেশি বেশি করে দেব। এই ওয়ার্ডগুলো অর্থাৎ এই ট্রিক্স গুলো বা এই পার্টিকুলার ওয়ার্ডগুলো বা এক্সপ্রেশন গুলোকে যদি এইভাবে তোমরা প্র্যাকটিস করো, আশা করছি কোনো পরীক্ষাতে কোথাও কোনো রকম সিঙ্গেল প্রবলেম হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের রাইটিং গুলোতে প্রচুর নাম্বার থাকে, সেগুলো ভালো হবে। স্পোকেন ইংলিশ ভালো দিয়ে আমরা ভালোভাবে আমরা ইন্টারভিউ ফেস করব। এবারে আমি তোমাদের দেখো গিভেন প্যাসেজ এরকম ভাবে আমি তোমরা আলাদা আলাদা করে শিখলে এরকম তোমাদের কিন্তু প্যাসেজ দেওয়া থাকবে। বিশেষ করে পিএসসি ক্লার্কশিপের তো মেইনস রিলিভ হয়ে গেছে, মেইনস আসছে প্রায়। এই পরীক্ষাতে কিন্তু এইরকম প্যাসেজ একটা দেওয়া থাকবে। এই প্যাসেজে পিএসসি তে 15 নম্বর থাকছে, কলকাতা পুলিশে 15 থাকছে, আর মিসলেনি যেমন ডব্লিউবিসিএস এ 40 নম্বর থাকছে। চলো এরকম একটা প্যাসেজ দাও, প্যাসেজটা আগে সুন্দর করে পড়ে নিতে হবে। দেখো প্যাসেজের মধ্যে কিন্তু টোটাল প্যাসেজটা পড়লে ভেতরে একটা কনসেপ্ট তৈরি হবে। তোমরা জানো ভালো করে আক্ষরিক অর্থ লিখলে কিন্তু নাম্বারটা কম্পারেটিভলি কম ক্যারি হয়। তো এই যে প্যারাগ্রাফের মধ্যে একটা কি হয়, একটা এসেন্স থাকে বা একটা মেসেজ থাকে, সেটা যখন তোমার ভালো পরিষ্কার অর্থটা পরিষ্কার হবে, তখন কিন্তু সেন্টেন্সটা একটা ওই বাক্যটার যে অন্তর্নিহিত কি অর্থ বলতে চাইছে সেটা কিন্তু খুব ইজিলি আমরা বুঝতে পারবো, এবং আমার লেখাটা তখন কনভিনসিং, খুব আম একটা বিশ্বাসযোগ্য এবং মনকে দোলা দেয় এরকম তৈরি হবে। চলো এইভাবে একে প্যাসেজটা পড়ে নেব। চলো দেখে নিই। আসামির জেল হয়েছে। ভালো উকিল হওয়ার পক্ষে সব গুণই তার আছে। চোরাবাগান খুনের মামলায় তাকে সাক্ষী মানা হয়েছিল। জীবন মিথ্যে সাক্ষী দিয়েছিল। বিচারক ফুলবাগান মামলায় রায় দিলেন। তারা চন্দনবাবুর নামে একটি দেওয়ানি মোকদ্দমা রুজু করেছিল। মানহানির মামলায় অবনীকান্ত হেরে গেলেন। আদালত অবমাননার দায়ে শৈলেনবাবু অভিযুক্ত। দূষণ শংসাপত্র না থাকার জন্য সুজয়ের জরিমানা হলো। কলকাতার ট্যাক্সিতে মাল বহন করা জামিনযোগ্য। মিস্টার বোস আমাদের পরিবারের বাঁধা উকিল। এখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে? বেশ কিছু উজ্জ্বল তরুণ এই ডাকাতির সঙ্গে যুক্ত। বিজন কুণ্ডুকে সুপ্রিম কোর্ট যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। অনেকেই ভাবতে শুরু করেছে যে রাজনীতিবিদ ও পুলিশের যোগসাজশে আজকাল সমাজে অনেক সাংঘাতিক অপরাধ ঘটছে। এরকম ভাবে মোটামুটি ভাবে আমি একটু এলোমেলো দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে কোর্ট, মামলা, উকিল, রায়, বিচারক বিভিন্ন ক্ষেত্রে দেখো টার্মিনোলজি দেওয়া আছে। এরকম ভাবে এরকম থাকলে পরে আমাদের কিভাবে আমরা করব? আমরা প্রথম পড়ে নেওয়ার পর, বুঝে নেওয়ার পর প্রত্যেকটা সেন্টেন্সকে এইভাবে আমরা নিজেদের মতন করে সাজিয়ে প্রথম হচ্ছে আসামির জেল হয়েছিল। দেখো আসামির জেল, আসামি ইংলিশে অ্যাকিউজড, ক্রিমিনাল, অফেন্ডার অনেক কিছু হতে পারে। জেল হয়েছে তো কাট আউট অফ জেল বা কাট ইনটু দ্য জেল। তো এটা আমার জানা আছে। নেক্সট সেন্টেন্স কি? ভালো উকিল হওয়ার পক্ষে সব গুণই তার আছে। দেখো উকিল ইংলিশ জানবো আমরা প্লিডার, বা অনেকে লয়ার বলি আমরা।
সবগুণই তার আছে। তারপরে কোন টেন্সে আছে, কোন সেন্টেন্সে আছে, তার উপরে বুঝে নিয়ে সুন্দর করে কিন্তু লিখবো। জোড়াবাগান খুনের মামলায় তাকে সাক্ষী মানা হয়েছিল। সাক্ষী ইংলিশ সাক্ষী ইংলিশ হচ্ছে উইটনেস। সাইট মানে সাক্ষী হিসেবে কাউকেও তুলে দেয়। সিআইটি সাইট উইটনেস। তাহলে দেখো পরেরটা কিন্তু ইজি হয়ে যাবে। নেক্সট আসি, জীবন মিথ্যে সাক্ষী দিয়েছিল। নেক্সট বিচারক ফুলবাগান মামলার রায় দিলেন। দেখো মামলা রায় দেওয়া কি, ডেলিভার দ্য জাজমেন্ট, ডেলিভার দ্য জাজমেন্ট। তাহলে বাকি তো একদম ইজি। রায় দিলেন, সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্য। এটাকে কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। তাহলে তারপর তো ইজি হয়ে যাবে যখন টার্মটা জানা থাকবে। নেক্সট, তারা চন্দনবাবু নামে একটি দেওয়ানি মোকদ্দমা রুজু করেছিল। দেখো দেওয়ানি মামলা, সুট আ কেস। নেক্সট, এবারে মানহানির মামলা অবনীকান্ত হেরে গেলেন। এবারে আদালত অবমাননার দায়ে সোরেনবাবু অভিযুক্ত। অভিযুক্ত আমরা জানি একটু, আদালত আদালত অবমাননা, এটা কি কন্টেম্পট অফ কোর্ট বা কোর্ট কন্টেম্পটও বলে থাকি। তাহলে বাকিটা কিন্তু কত ইজি হয়ে গেল। নেক্সট আসছি, দেখো দূষণ শংসাপত্র না থাকার জন্য সুজয়ের জরিমানা হল। তাহলে এবার দূষণ শংসাপত্র ইংলিশ কি, পলিউশন সার্টিফিকেট। দেখো এইবার নেক্সট, কলকাতা ট্যাক্সের মাল বহন করা জামিনযোগ্য, একদম ইজি। নেক্সট, মিস্টার বোস আমাদের পরিবারে বাঁধা উকিল, ফিক্সড লয়ার, ফিক্সড কি বলো, প্লিডার। নেক্সট 1 নম্বর, এখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে, আমরা এটা ইজি একদমই। বেশ কিছু উজ্জ্বল তরুণ এই ডাকাতির সঙ্গে যুক্ত। যুক্ত কি বলো, এনগেজড। আর বাকিটা তো ইজি হয়ে গেল। নেক্সট, বিজন কুণ্ডুকে সুপ্রিম কোর্ট যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। বিজন কুণ্ডুকে সুপ্রিম কোর্ট, দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, কি করেছে, অ্যাওয়ার্ডেড বা সেন্টেন্সড বিজন কুণ্ডু, sentenced to sentenced to his long life in the jail, বা অন্যভাবেও ঘোরাতে পারি, আমরা বলতে পারি। তো তখন কি হবে, আমার সেন্টেন্সটা কিন্তু ইজি হয়ে যাবে। এবার 15 নম্বর, অনেকেই ভাবতে শুরু করেছে যে রাজনীতিবিদ ও পুলিশ পুলিশের যোগসাজশে আজকাল সমাজে অনেক সাংঘাতিক অপরাধ ঘটছে। এবার কি হবে, যোগসাজশ, নেক্সাস, আর বাকি তো ইজি। তাহলে আমি তোমাদের কি বলতে চাইলাম, তার মানে সেন্টেন্স গুলো তোমাকে প্যারাগ্রাফটা দেবে বা অনুচ্ছেদটা দেবে, সুন্দর করে পড়বে। পড়া হয়ে গেল, মিনিং বুঝলাম নিজের মতন করে। তারপর সেন্টেন্স গুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে নিয়ে কোন টেন্স কোন সেন্টেন্সে আছে, তারপরে কি করতে হবে, এই টার্মিনোলজি গুলো তো আমাদের রেডি থাকবে। আমি তোমাদের প্রতি সপ্তাহে রোববার করে রাত 8টায় দেবো। তো এই টার্ম গুলো জানা থাকলে তখন করলে পরে দেখবে তোমার এই যে লেখাটা, তোমার যে ট্রান্সলেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গ্রহণযোগ্য হবে অন্যদের তুলনায়। দেখো কম্পিটিটিভ পরীক্ষা আমি দেখেছি, প্রিলিমিনারিতে কিন্তু খুব একটা তফাৎ হয় না, সবচেয়ে বেশি তফাৎ কিন্তু এই মেইনস এক্সামে। তো মেইনসে গিয়ে কি হবে, সঠিকভাবে করবার জন্য এরপরে আমি রিপোর্ট দেবো, তোমাদের এসে লেখা দেবো, লেটার লেখা দেখবো, কিন্তু সমস্ত কিছুর কিন্তু বেস হচ্ছে এই সেশন। চলো আমরা পরের দিন আরো ইম্পর্টেন্ট এই ধরনের ক্লাসগুলো আমরা দেখবো। পরের রবিবার ঠিক রাত 8টা, 22শে ডিসেম্বর 2024। গুড বাই।